আজ থেকে ৪৫ বছর আগে এমন একটা বিয়ের সাক্ষী ছিলাম, যেটার কথা ভাবলে এখনও শিহরণ জাগে। সাল ১৯৮০। এই সালটার কথা খুব ভালোভাবে মনে আছে, কারণ এই বছর আমি মাধ্যমিক দিই। আমার ঠাকুরদাদার একজন জেঠতুতো দাদা ছিলেন, যার সাথে আমার দাদু ঠাকুমার খুব ভালো সম্পর্ক ছিল। তাই সম্পর্কটা দূরের থাকলেও আমাদের বাড়িতে সেই দাদু আসতেন। প্রত্যন্ত গ্রামে সেই দাদুর বাড়ি ছিল। আমার জেঠু আর দাদুর বড় ছেলে প্রায় সমসাময়িক, সেই জন্য তাদের মধ্যে খুব ভাব ছিল। মাঝে মাঝে আমার জেঠু তাদের বাড়ি যেত, তারাও আমাদের বাড়িতে আসতো। আমার জেঠু বিয়ে করেনি, তাই সে সবার সাথে সম্পর্ক রাখত, চিঠি দিয়ে এবং সশরীরে গিয়ে। সেই জেঠুর আর্থিক অবস্থা মোটেও সচ্ছল ছিল না। তারপরে তার পরপর ৩টি মেয়ে। বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে জেঠু তার বিয়ে দেবে মন স্থির করে। তখন তার মাত্র ২০ বছর বয়স। সেই মতো তারা পাত্র দেখা শুরু করে এবং বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ করে যায়। আর তখন একটা চল ছিল, আত্মীয় স্বজনরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করত বিয়েতে, অন্তত যারা আর্থিকভাবে একটু দুর্বল। ওই জেঠু ও তার মেয়ের বিয়ের জন্য আমার জেঠুকে তার সাধ্যমতো অর্থ দেওয়ার জন্য বলে যায়। আমার জেঠু, কাকু আর বাবা মিলে জেঠুকে সাহায্য করে। অত গ্রামে বিয়ে বাড়ি, তাই জেঠু একাই যাবে বলে দেয়। কিন্তু আমি তো নাছোড়বান্দা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনার কোনো চাপ নেই। আমি বিয়ে বাড়ি যাব বলে জেঠুর কাছে বায়না ধরি। আমার আর কোনো ভাই বোন যেতে চায়নি অবশ্য। আমি বড় হলেও আমি যেতে চেয়েছিলাম। বাধ্য হয়ে জেঠু আমাকে নিয়ে বিয়ে বাড়িতে আসে। মনে খুব আনন্দ, কোনোদিন ওই জেঠুর বাড়িতে আসিনি, আর অত অজপাড়াগা কখনো দেখা হয়নি। যদিও আমি গ্রামের মেয়ে, কিন্তু জেঠুর বাড়ি ছিল আরও অনেক গ্রামে। মাটির রাস্তা, বৈদ্যুতিক খুঁটি বলতে কিছু ছিল না। চারিদিকে শুধু পুকুর, ধানের জমি আর গাছ আর গাছ। এসে পৌঁছালাম জেঠুদের বাড়ি। কি সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, পুরো মাটির বাড়ি। বিয়ে উপলক্ষে উঠোনে ভর্তি করে আলপনা দেয়া, এমনকি মাটির দেয়াল আলপনায় ভরা। খুব খুব ভালো লেগেছিল দেখতে। আলো বলতে ছিল তখনকার দিনের হ্যাজাকের আলো। সকাল থেকে খুব আনন্দ করছিলাম। মনে হয়নি প্রথম আসলাম এই জেঠুদের বাড়ি। জেঠু, জেঠিমা, যেই দিদির বিয়ে সে, তার ২ বোন খুব আন্তরিক ছিল। কি অপূর্ব সুন্দর দেখতে দিদিকে। সকাল থেকেই বিয়ের আনন্দে মেতেছিলাম। রাত ১০টা নাগাদ ছিল বিয়ের সময়। অত গ্রাম থেকে বাড়ি ফিরে আসা সম্ভব নয়, তাই রাত্রিবেলা তাদের বাড়ি থাকবো সেরকম প্রস্তুতি নিয়েই গেছিলাম। মনে মনে খুব আনন্দ হচ্ছিল, রাত্রিবেলা বাসর জাগব। সন্ধেবেলা দিদিদের পাড়ার একটি বৌদি এসে দিদিকে সাজিয়ে দিয়ে যায়। কি অপূর্ব সুন্দর লাগছিল দিদিকে। দিদির পাশেই বসেছিলাম সন্ধ্যা থেকে। রাত ৮টা নাগাদ বরযাত্রী আসে, ৫০ জন বরযাত্রী নিয়ে। আর জেঠুর নিমন্ত্রিত ছিল ১০০ জন। দিদির কাছ থেকে জানতে পারি পাত্র রাখি মালের ব্যবসা করে। সে মেজো ছেলে, আর তার বাবার একটি ছোট মুদিখানা আছে। বর আসার পরে তাকে দেখতে আসি। বরকে দেখে আমার মনের অবস্থা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবলাম, দিদি এত সুন্দর, আর এরকম একজন ছেলের সাথে জেঠু তার বিয়ে ঠিক করলো। বয়সে অন্তত সে ১৫ বছরের বড় হবে। একদমই ভালো লাগেনি তাকে দেখতে। এমন সময় হঠাৎ দেখি চারিদিকে একটা থমথমে পরিবেশ। ব্যাপারটা বুঝলাম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিয়ে জেঠু মেয়ের বিয়ে দিচ্ছিল। পাত্রপক্ষের চাহিদা ছিল তখনকার দিনে ১০,০০০ টাকা নগদ আর একটা সাইকেল। জেঠু সাইকেল কিনে দিতে পেরেছে, আর ৫,০০০ টাকা জোগাড় করতে পেরেছে। বাকি ৫,০০০ টাকা কিছুদিন পরে দেবে, এই কথাই পাত্রের বাবাকে জানাচ্ছিল। কি অমানবিক ছিল ওই লোকটা।
জেঠুকে যাচ্ছে তাই বলে অপমান করে। নীরব হয়ে থাকলো তাদের সাথে আসা বরযাত্রীর দল। মাত্র 5,000 টাকার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে গেল। পাত্রের মুখে কুলু পাঁটা। তার দাদা একটাও উত্তর দিল না। পাত্রের বাবা বলে দিল, এই মুহূর্তে 5,000 টাকা দিতে হবে, তা না হলে সে ছেলেকে নিয়ে চলে যাবে। এই মেয়ের সাথে সে ছেলের বিয়ে দেবে না। আজকের মতন তখন লোকের পকেটে অত টাকা থাকতো না, তাই ওই 5,000 টাকা কেউ বের করতে পারেনি। আমার জেঠু বলে 15 দিনের মধ্যে টাকা জোগাড় করে দিয়ে দেব, আপনারা ছেলে তুলে নিয়ে যাবেন না। কোনো কথায় কর্ণপাত করলো না লোকটি। কি খারাপ লাগছিল দেখে আমার। মনে মনে ভাবছিলাম, মেয়ে হয়ে জন্মানো এত বড় অপরাধ। জেঠু পাত্রের বাবার পায়ে পর্যন্ত ধরে তাদের মেয়েকে উদ্ধার করার জন্য। কি অমানবিক একটা ঘটনার সাক্ষী ছিলাম আমি। কোনো কথা না বলে 1 ঘন্টা ধরে ঝগড়া করে পুরো বরযাত্রীর দল আর পাত্রকে নিয়ে বিয়ে বাড়ি ত্যাগ করে পাত্রের বাবা। জেঠু জেঠিমা কাঁদতে থাকে। তাদের মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে এবার। তারা সমাজে কি করে মুখ দেখাবে। আমি দিদির ঘরে চলে যাই। সবাই বলে দিদির সঙ্গে থাকতে। অঝোর ঝড়ায় দিদি কাঁদছে। কি বলে সান্ত্বনা দেব সেই মুহূর্তে মনে আসছিল না। এ সমস্ত ঘটনা দেখছিলেন জেঠুদের কুলপুরোহিত, কারণ তিনি এই বিয়ের পুরোহিত ছিলেন। তিনি প্রায় ওই বাড়ির জেঠুর বয়সী। আগে তিনি তার বাবার সাথে এই বাড়িতে আসতেন, তখন তিনি ওই বাড়ির পুজো অর্চনা সব কিছু করতেন। আমার জেঠুদের আর্থিক সচ্ছলতা না থাকলেও তারা পুজো অর্চনা করত, আর ওই পুরোহিতের সাথে জেঠুদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল। আমার দিদির হাতে খড়ি দিয়েছিল ওই ঠাকুরমশাই, তাই দিদিকে তিনি জন্ম থেকেই চেনেন। সমস্ত ঘটনা দেখে তিনি বলেন, আমি 1 ঘন্টার মধ্যে পাত্র নিয়ে আসছি, আপনারা বিচলিত হবেন না, আর কোনো সিদ্ধান্ত নেবেন না। যেন আগুনে জল পড়ল। রাত প্রায় 11টা বেজে গেছে। ঠাকুরমশাই সাইকেলে করে আধ ঘুমন্ত একটি ছেলেকে তুলে নিয়ে বিয়েবাড়িতে প্রবেশ করে। জেঠুর কাছে ছেলেটিকে দাঁড় করায় আর বলে, এটি আমার বড় ছেলে, এখন ওর 22 বছর বয়স। ওর অবশ্যই বিয়ের বয়স হয়নি। এবছর বিয়ে পাস করেছে আমার ছেলে। এখন টিউশন পড়িয়ে নিজের হাত খরচ চালায়। সরকারি চাকরি করবে বলে আমার কাছ থেকে 5 বছর সময় চেয়েছে। এখন আমার ছেলে বেকার, কিন্তু ও নিজের পায়ে দাঁড়াবে। ছোড়া ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, আর ওর মাকে বলে এসেছি, কি অপূর্ব সুন্দর দেখতে আমার জামাইবাবুকে। জামাইবাবুর নাম সৌরভ। বাবার কথাতে এসে বিয়ে করতে রাজি হয়ে যায়। সমস্ত বাড়িটা মুখরিত হয় উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে। দুইজনকে দেখে মনে হচ্ছিল যেন হর পার্বতী। সেদিন ঠাকুরমশাই একটি মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার থেকে বাঁচান। একদিন পরে ঘরোয়াভাবেই বৌভাত করেছিলেন ঠাকুরমশাই। আমি আর জেঠু সেই বৌভাতেও গেছিলাম। দিদিকে তারা মেয়ের মতনই বরণ করে নিয়েছিল। কয়েক বছরের মধ্যেই জামাইবাবু রেলে চাকরি পায়, আর দিদিকেও পড়াশোনা শিখিয়েছিল তার শ্বশুরমশাই। দিদি ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। পরবর্তীকালে তাদের 2টি পুত্র সন্তান হয়। গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে আমার সেই দিদির, যদিও তার সাথে আর কখনো দেখা হয়নি আমার। ওই জেঠু মারা গেছে প্রায় 15 বছর হলো, আর আমার নিজের জেঠু মারা গেছে 13 বছর অতিক্রান্ত। জেঠুর সম্পর্ক রাখতো, তাই খোঁজখবরগুলো জানতাম। দিদি জামাইবাবু তার ছেলেদের নিয়ে ভালো আছে, এইটুকুই জানি। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। খুব জানার ইচ্ছা ছিল, যারা আমার দিদিকে বিয়ে না করে চলে গেছিল তারা কত ভালো মেয়ে পেয়েছিল। ভগবান যা করে মঙ্গলের জন্য। বাঁদরের গলায় মুক্তোর মালা হচ্ছিল, সেখানে শিব পার্বতীর মিলন হলো। যদিও এরকম ঘটনা একেবারেই কাম্য নয়। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লেখা পারি গুহ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।